অমিতস ক্রিয়েশনের আজকের নিবেদন আমার নিজের লেখা একটি ছোট গল্প, প্রথম ভালোবাসা। গল্পটির প্রথম পর্বটি ইতিমধ্যে আপনারা শুনেই ফেলেছেন আশা করি। এখনও যদি না শুনে থাকেন, ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, অবশ্যই ক্লিক করে শুনে আসুন। আজ শুনবেন গল্পটির দ্বিতীয় তথা অন্তিম পর্ব। এই গল্পের সমস্ত ঘটনা ও চরিত্রগুলি সম্পূর্ণ কাল্পনিক, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই, তাই কেউ অযথা সিরিয়াসলি নেবেন না। সবাই অবশ্যই গল্পটি শেষ পর্যন্ত শুনবেন এবং নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। শুরু হচ্ছে প্রথম ভালোবাসা, পর্ব 2। বলছি, কেমন আছো সবাই? আচ্ছা, আমাকে তোমাদের মনে আছে? আরে আমি সবুজ গো। মনে পড়ে বছর খানেক আগে তোমাদেরকে আমার জীবনের প্রথম প্রেমের গল্প শুনিয়েছিলাম। আচ্ছা, তোমাদের নিশ্চয়ই সাথীকেও মনে আছে, যার স্মৃতি আমি আজও বয়ে বেড়াই। এখন আমি একটি ছোট্ট কোম্পানিতে কর্মরত, তবে কাজ থেকে একটু ফুরসত পেলেই আমি চলে যাই আমার সবচেয়ে পছন্দের জায়গা, মানে আমাদের কলেজের পাশের ওই কাশবনে। আগে শুধু আমার জন্মদিনের দিন যেতাম, কিন্তু এখন এটা অভ্যেসে পরিণত হয়েছে। আমার শুধু এটুকুই আফসোস যে কাশবনেতে এখন তো আর ফোটে না কাশফুল, সেথায় শুধু তোমায় খুঁজি, বুঝি মনের ভুল। তোমার স্মৃতি বুকে নিয়ে আজও বেঁচে রই। তাকিয়ে দেখো, সবাই আছে, কিন্তু তুমি কই? এই সেই জায়গা যেখানে সাথীকে প্রথমবার নিজের মনের কথাটা জানিয়েছিলাম। সেদিন এই নির্জন জায়গাটাও যেন ভরে উঠেছিল এক রাস কলরবে। আর আজ এখানে বিরাজমান এক অদ্ভুত শূন্যতা। কিছুক্ষণ পর লক্ষ্য করলাম, আমি যেখানে বসে আছি তার থেকে একটু দূরে একটা গাছের আড়ালে বসে একটা মেয়ে কাঁদছে। আমার মনে হলো, এই ভর দুপুরে এই নির্জন জায়গায় একা একটা মেয়ে বসে কাঁদছে কেন? আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? এনি প্রবলেম? আমায় বলতে পারেন? এক্সকিউজ মি, কি আপনি? আমি কেন কাঁদছি সেটা আপনাকে বলতে যাব কেন? ওর এই একটা কথা শুনে আমি কিছুক্ষণের জন্য চুপ হয়ে রইলাম। ওর কণ্ঠস্বর অবিকল সাথীর মতো। আমার তো এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে ওই সাথী। তারপর অনেকক্ষণ ভাবার পর বুঝলাম, পৃথিবীতে যেমন একই রকম দেখতে 7জন মানুষ এক্সিস্ট করে, ঠিক তেমনই একই কণ্ঠস্বরের আরেকজন মানুষ তো থাকতেই পারে, তাই না? যদিও ওই মেয়েটির সাথে সাথীর চেহারারও কোনো মিল নেই। যাই হোক, কিছুক্ষণ পর আবারও মেয়েটিকে জিজ্ঞেস করলাম, হাই, আমি সবুজ, যদি কিছু মনে না করেন আপনার নামটা জানতে পারি? আপনি তো আচ্ছা লোক মশাই। একে তো আমার মন ভালো নেই, এখানে একটু একা সময় কাটাতে এলাম। দেখছেন আমি কথা বলতে চাইছি না, তবু কেন আমাকে ডিস্টার্ব করছেন বলুন তো? আরে শুনুন না, আপনার সাথে কথা বলাটা খুব জরুরি। আশ্চর্য তো, না আমি আপনাকে চিনি না আপনি আমাকে। তাহলে আমার সাথে আপনার এমন কি কথা থাকতে পারে শুনি? বলছি, আগে আপনি একটু শান্ত হয়ে বসুন আর একটু ধৈর্য ধরে আমার কথাগুলো শুনুন। তবে সবার আগে আপনার নামটা তো বলুন। আমার নাম সাথী। কি? আপনি সত্যি বলছেন আপনার নামও সাথী? এটা কিভাবে সম্ভব? একজন মানুষের সাথে অপর একজন মানুষের এতটা মিল কিভাবে হতে পারে বলুন তো? আপনি ঠিক কি বলতে চাইছেন একটু স্পষ্ট করে বলবেন? আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না, বিশ্বাস করুন। আসলে আমার একজন খুব প্রিয় মানুষের সঙ্গে আপনার বড্ড মিল খুঁজে পাই, জানেন? প্রিয় মানুষ? তাহলে নিশ্চয়ই আপনার গার্লফ্রেন্ড। তাই কথাগুলো এত মুখ বেজার করে বলার কি আছে? তার সাথে আপনার ব্রেকআপ হয়ে গেছে নাকি? ব্রেকআপ? সেটা হলে তো বুঝতাম মানুষটা আমাকে ছেড়ে গিয়েও ভালো আছে, কিন্তু সেই মানুষটা তো কবেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। এখন শুধু রয়ে গেছে তার স্মৃতি। সে কি? শুনুন তাহলে,
মেয়েটার সাথে আমার প্রথম পরিচয় হয় আমাদের কলেজে। প্রথম ও তেমন আমায় পাত্তা দিত না, তবে ধীরে ধীরে আমাদের কথাবার্তা শুরু হয়। আমরা একসাথে পড়াশোনা করতাম, একে অপরকে নোটস শেয়ার করতাম, আর কলেজ থেকে ফেরার পথে হরিদার চায়ের দোকানে চা খেতাম। এত কিছুর মধ্যেও আমি কিছুতেই ওকে আমার মনের কথাটা বলতে পারছিলাম না। তারপর একদিন আমি ওকে এই কাশবনে নিয়ে আসি। সেদিন ছিল আমার জন্মদিন, তাই সেদিনই সব অপেক্ষার অবসান ঘটিয়ে আমি ওকে আমার মনের কথাটা বলেছিলাম। আমি অবশ্য জানতাম যে ও আমাকে পছন্দ করে, কিন্তু মুখে বলতে পারছে না। যাই হোক, তারপর অপর দিক থেকেও গ্রিন সিগন্যাল এলো। তারপর আমরা ঠিক এই জায়গাটায় বসে একটা ছোট্ট কেক কেটেছিলাম, আর একে অপরকে কথা দিয়েছিলাম যে এবার থেকে আমার প্রত্যেকটা জন্মদিনে আমরা দুজন একবার হলেও এখানে আসব। এভাবেই কেটে গেল কয়েকটা দিন। ওর বাড়ি থেকে আমাদের সম্পর্কটা মেনেও নিয়েছিল কিছুদিন পর। তারপর বিজয়া দশমীর দিন দুজনে একসাথে ঠাকুর দেখে বাড়ি ফিরছিলাম। হঠাৎই ও বায়না ধরলো, আমাকে একটা আইসক্রিম কিনে দিতেই হবে। আমি আর না করি কি করে, বললাম কোনটা খাবে, বাটারস্কচ না চকোবার? তুমি তো জানোই যে আমার ফেভারিট বাটারস্কচ আর তোমার ফেভারিট চকোবার, এই দুটোই এনো। বেশ, তুমি এখানে চুপটি করে দাঁড়াও, আমি 2 মিনিটে আসছি। আইসক্রিমটা কিনে সবে ওনাকে টাকাটা দিচ্ছি, এমন সময় একটা চিৎকার ভেসে এলো। সবুজ! এক নিমেষেই সব কিছু শেষ হয়ে গেল। আমি অনেক চেষ্টা করেছিলাম জানেন, কিন্তু কিছুতেই ওকে বাঁচাতে পারিনি। আর সেদিন থেকেই আমার এই চিরসবুজ মনটা পরিণত হলো একটি শুষ্ক পাতাঝরা গাছে। তারপর থেকে আমার এই মনে আর কখনো বসন্ত আসেনি। কি আর করবেন বলুন, এটাই হয়তো নিয়তির লিখন। যে যাকে চায় সে তাকে পায় না, আর যাকে পায় সে তাকে চায় না। আচ্ছা, এত কিছু বললেন, মেয়েটির নাম তো একবারও বললেন না। মেয়েটির নাম সাথী। তাই বুঝি এই জন্যই আপনি প্রথমে আমার নামটা শুনে হঠাৎ করে চুপচাপ হয়ে গেলেন? শুধু সেই জন্য নয়, আপনার গলার স্বরটাও হুবহু সাথীর মতোই। তাই তো আমি এক মুহূর্তের জন্য যেন থমকে গিয়েছিলাম। মনে হয়েছিল যেন সাথী আমার সামনে দাঁড়িয়ে আছে। আপনার আর সাথীর মধ্যে শুধু একটাই ফারাক, চেহারায়। বাস্তবে এরকম কোনো ঘটনা কখনো ঘটতে পারে সেটা আমার জানা ছিল না। আমি তো জানতাম এসব শুধু ফিল্মেই হয়, কিন্তু আজ বুঝলাম আমাদের বাস্তব জীবনে এমন অনেক ঘটনাই ঘটে যার কোনো ব্যাখ্যা আমরা কখনো খুঁজে পাই না। এটাও সেগুলোর মধ্যেই একটা। যাই হোক, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আচ্ছা, একটা কথা বলি, কিছু মাইন্ড করবে না তো? আমি কি তোমায় তুমি করে বলতে পারি? না মানে এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছো যে আমি তোমায় ডিস্টার্ব করতে চাইনি, আর আমার কোনো বাজে ইন্টেনশনও ছিল না। হ্যাঁ, তা বলতেই পারেন। এই দেখো, আমি তোমাকে তুমি করে বলছি আর তুমি আমাকে আপনি। ऐसे कैसे चलेगा? আরে আমরা তো অ্যাটলিস্ট ভালো বন্ধু হতে পারি। আর তোমার সাথে আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটার অনেক মিল রয়েছে, তাই তুমি শুধু আমার বন্ধু না, বরং খুব স্পেশাল একজন বন্ধু। আর এরকম বন্ধুকে নিশ্চয়ই কেউ আপনি করে বলে না, তাই না? আচ্ছা, ঠিক আছে। দেখো, তুমি তো আমার জীবনের সমস্ত গল্প শুনলে, এবার বন্ধু হিসেবে আমি তোমায় একটা প্রশ্ন করতে পারি? বলো। আচ্ছা বলো তো, তুমি এই নির্জন জায়গায় এসে একা একা কাঁদছিলে কেন? তোমার জীবনেও কি এমন কেউ ছিল যে তোমায় আঘাত দিয়েছে? হ্যাঁ, একজন ছিল যাকে আমি আমার সবটা দিয়ে ভালোবেসেছিলাম। এরকমভাবে বললে কি করে হবে? যদি তুমি কিছু মনে না করো তাহলে একটু শুরু থেকে বলবে। আসলে আমার বয়স যখন 5 বছর, তখন ক্যান্সারে আক্রান্ত হয়ে আমার মা মারা যায়। কিন্তু ছোটবেলা থেকে মায়ের অভাবটা বাপি আমায় কোনোদিন বুঝতে দেয়নি। যা চাইতাম চোখের নিমেষে এনে হাজির করতো আমার কাছে। স্কুল লাইফের গণ্ডি পেরিয়ে কলেজ, আর কলেজ লাইফ পেরিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। আর সেখানেই আমার আলাপ হলো সৌর্যের সঙ্গে।
ও না আমার খুব ভালো বন্ধু ছিল। তারপর এই বন্ধুত্বের সম্পর্কই ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। যাই হোক, বাপিকে আমাদের সম্পর্কের কথাটা বলতেই বাপি এক কথায় রাজি হয়ে গিয়েছিল, কারণ আমি ভালো থাকলেই বাপি সবচেয়ে বেশি খুশি হতো। তারপর একদিন বাপিও আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেল। তখন আমি যেন এক দিকভ্রষ্ট পথিক। তখন কেবল ওই একটা মানুষ আমার পাশে ছিল, সূর্য। আমায় কথা দিয়েছিল পরিস্থিতি যেমনই হোক ও সব সময় আমার পাশে থাকবে। আমি ওকে বলেছিলাম, দেখ, আমার আপন বলতে শুধু আমার বাপি ছিল, সেও চলে গেল, কিন্তু তুই আমাকে কখনো ছেড়ে যাবি না তো? উত্তরে সূর্য বলেছিল, কোনো প্রশ্নই ওঠে না। তারপর থেকে ও প্রায়শই আমার বাড়িতে আসতো। আমরা একসাথে অনেকটা সময় কাটাতাম। কখনো ঘুরতে যেতাম, কখনো রেস্টুরেন্টে খাবার খেতে যেতাম। এক কথায় সূর্য হয়ে উঠেছিল আমার সর্বক্ষণের সঙ্গী। তবে এসবের পাশাপাশি পড়াশোনাটাও চলছিল। আমাদের মধ্যে কথা হয়েছিল পড়াশোনাটা শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর মতো একটা ভালো চাকরি পেলেই দুজনে বিয়ে করব। বেশ কিছু মাস পর হঠাৎই দেখতে পাই সূর্য আমার সাথে তেমন একটা কথা বলছে না। আমি মেসেজ করলে উত্তর দিচ্ছে না, ফোন করলে ফোন ধরছে না। আমি অনেকভাবেই ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। পরে একটু খবর নিয়ে জানতে পারলাম আমাদের ইউনিভার্সিটিতে পড়ে একটা মেয়ে, তাকে নাকি ও বিয়ে করেছে। মানে আমার সঙ্গে রিলেশন থাকাকালীন সূর্য নাকি ওই মেয়েটার সাথে সম্পর্কে জড়িয়েছিল। মানে সোজা কথায় ও আমায় ঠকিয়েছে। এখন আমি পুরোপুরিভাবে নিঃস্ব। আজ প্রায় 6 মাস অতিক্রান্ত। বাপি আমাকে ছেড়ে চলে গেছে। হাতে যতটুকু টাকা পয়সা ছিল তার অল্প কিছু অবশিষ্ট রয়েছে এখন। আসলে না, সূর্য আমার কাছে মাঝে মধ্যেই টাকা চাইতো, আর আমি বিশ্বাস করে দিয়েও দিতাম। তখন তো আর বুঝিনি আমাকে এইভাবে ঠকাবে। আসলে জীবনে আমি এত রকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি না, যে একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি, যে ভালোবাসা এরকমই। যাকে তুমি মন থেকে চাইবে সে কখনো তোমার হবে না, আর যাকে তুমি বিশ্বাস করে কাছে টেনে নেবে সেই একদিন তোমায় ঠকিয়ে চলে যাবে। আজ তোমার সাথে এতগুলো কথা শেয়ার করতে পেরে সত্যি অনেকটা হালকা লাগছে। যাই হোক, আজ উঠি, বুঝলে, অনেকটা দেরি হয়ে গেল। ভাগ্যে থাকলে আবার কোনোদিন দেখা হবে। দাঁড়াও, একটা কথা শুনে যাও। দেখো, তোমার জীবনের প্রথম ভালোবাসা যেমন তোমার ছেড়ে চলে গেছে, ঠিক তেমনই আমার জীবনের প্রথম ভালোবাসাকেও আমি হারিয়ে ফেলেছি। এখন আমাদের দুজনের জীবন নদী দুই দিকে প্রবাহমান। এই দুটি নদী কি একটি মোহনায় এসে মিলিত হতে পারে না? তাছাড়া এতদিন পর সবুজ আবার তার জীবন সাথীকে খুঁজে পেয়েছে। আমরা না হয় জীবনের বাকি কটা দিন একসাথে কাটিয়ে দেব। তোমার কথা শুনে মনে হয় তুমি মানুষটা খারাপ নও। না হলে যে মানুষটা তোমায় বহুকাল আগে ছেড়ে চলে গেছে তার স্মৃতি আঁকড়ে ধরে এতদিন বসে থাকতে না। এর থেকেই বোঝা যায় যে তুমি ভালোবাসার প্রতি কতটা নিষ্ঠাবান। আজকের যুগে এরকম মানুষ খুবই কম দেখা যায়। জীবনে প্রথমবার একজন অসৎ মুখোশধারী পুরুষ মানুষকে বিশ্বাস করে ঠকেছিলাম। আর একবার না হয় তোমার মতো একজন সৎ নিষ্ঠাবান মানুষকে বিশ্বাস করে ঠকে যাব। এমনিতেও আমার জীবনে নতুন করে হারানোর মতো আর কিছুই বাকি নেই। আমি হয়তো আগের সাথীর মতো তোমায় ভালোবাসতে পারবো না, কিন্তু আবার নতুন করে তোমার জীবন সাথী হয়ে ওঠার চেষ্টা করব।